সুধীর দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরীফে। এই মুহূর্তের বড় খবর, বারাইপুরে একটি মন্দিরে ভাঙচুর করে সেই মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কতটা সত্য কতটা মিথ্যা সেটা আমরা জানি না। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বারাইপুরের বিন্দাখালীতে একটি মসজিদের ইমাম সাহেবের প্রথমে বাড়ি ভাঙচুর করা হয়, পরবর্তীকালে একজন ব্যক্তি গিয়ে সেই মসজিদে, যে মসজিদে ইমাম সাহেব ইমামতি করেন, সেই মসজিদে প্রস্রাব করে দিয়ে আসে। আর আপনারা সবাই হয়তো জেনে গেছেন যে ট্রেনেও এক বৃদ্ধা বয়স্ক দাড়িওয়ালা মানুষকে একজন 17 থেকে 18 বছর তরুণ যুবতী বলুন চাই মহিলা বলুন মারধর করেছে। অর্থাৎ 26শে বিধানসভার আগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে মুসলমানের একটা দূরত্ব বেড়েই চলেছে। এটা কি কোনো ষড়যন্ত্র হতে পারে? এটা কত ক্ষতিকর হতে পারে? সমস্ত বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা পিছনে আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড়ের বিধায়ক তথা ফিরিয়াদা নওশাদ সিদ্দিকী সাহেব। ওটা বারাইপুরের একটি শীতলা মন্দিরে মূর্তি ভাঙচুর হয়েছে এবং আগুন লাগেছে খবর পেয়েছি। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ করছি। কদিন আগেই দেখেছিলাম বিন্দাখালীতে মসজিদে ঢুকে, ওয়ালাইকুম আসসালাম, বিন্দাখালীতে মসজিদে ঢুকে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে, কোরআন শরীফ মাইক ভাঙচুর করেছে, অনেক অনুরামি করেছে, তার বিরুদ্ধে কথা বলেছি। সেটাও সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দিচ্ছে বাংলাকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেওয়ার জন্য। আর গতকালকে যে ঘটনা ঘটলো শীতলা মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুর এবং ওখানে আগুন লাগিয়েছে অভিযোগ আছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যে বা যারা এই এই সাম্প্রদায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদেরকে কোনো রকম ভাবে না রেহাই পায়, সে যে কেউ হবে, দেখার দরকার নেই। যে বা যারা এই ধরনের অপকর্ম করে বাংলার সৌহার্দ্য, বাংলার সম্প্রীতি, বাংলার ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করছে, কঠোর হস্তে তাদেরকে দমন করতে হবে। সাথে সাথে আমি জনসাধারণের উদ্দেশ্যে এটাই বার্তা, বাংলার যে সম্প্রীতি, বাংলার ঐক্য আমরা কোনোভাবেই ক্ষুণ্ণ হতে দেব না। যারা চক্রান্ত করে এই মসজিদের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করছে, মন্দিরে আক্রমণ চালাচ্ছে, তাদের বিরুদ্ধে হাতে হাত রেখে ঐক্যের সাথে প্রতিবাদ করতে হবে। দেখলাম একজন 17 থেকে 18 বছরের যুবতী বলতে পারেন এবং মহিলা বলতে পারেন, তিনি একজন বৃদ্ধা বয়স্ক দাড়িওয়ালা ভদ্রলোককে অন্যায়ভাবে মারধর করলেন এবং দুর্ভাগ্যজনকভাবে ট্রেনের বগির অধিকাংশ মহিলাকে সমর্থন করলেন। কি বলবেন? দেখুন, কে কাকে সমর্থন করছে এখন একটা রীতি হয়ে গেছে। এখন রীতি হচ্ছে আর মহিলাদের পক্ষ নেবে, এটা স্বাভাবিক ব্যাপার। দেখুন, আমি দুটো কথা বলবো। এই দাড়িওয়ালা বয়স্ক লোক বললেন, এই দাড়িওয়ালাতে বা মুসলমান রোজাদারের সিম্প্যাথি আমি নিতে যাবো না। আমার প্রথম কথা হচ্ছে, অভিযোগ উঠেছে, মহিলাটি অভিযোগ করেছেন, তবে অফিসিয়াল কোনো অভিযোগ নয়, ভার্বালি অভিযোগ। ওই পুরুষ নাকি তার ভিডিও রেকর্ড করেছে। যতটুকু জানতে পারছি একটা 30 মিনিটের মতো ভিডিও রেকর্ড হয়েছে। টোটালটাই পাবলিক ডোমিনে আসা দরকার, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে সেটা যদি আমি ধরে নিলাম পুরুষটি ব্যক্তিটি, বয়স্ক ব্যক্তিটি দোষী, দোষী হওয়ার জন্য আমি তো আইন হাতে তুলে নিতে পারবো না। এর বিরোধিতা আমি মহিলাটার করছি। হ্যাঁ, এবার যদি বলুন আপনার বাড়ি থেকে চুরি করতে গিয়েছে, আপনি ধরে ফেলেছেন চোরটাকে, আপনাকে কি পিটিয়ে মেরে দেবেন? আপনি আইন হাতে তুলে দেবেন? আইন, আদালত, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বে আপনি নাকি? যে অন্যায় করেছে তাকে নির্দিষ্ট ফর্মে গিয়ে অভিযোগ দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। এবার একটা বিষয় নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, 8-10 সেকেন্ডের নাকি একটা ভিডিও কাটিং করে ছেড়েছে ফেসবুকে কেউ, দিয়ে বলছে এটা আপনার ওই বয়স্ক মানুষটি অপরাধী। আর আবার অন্য পক্ষ থেকে বলা হচ্ছে যে 30 মিনিটের ভিডিও, এটা কোনো অল্প ভিডিও ছাড়া হলো। এই দুধকে দুধ পানিকে পানি করতেই পারবে একমাত্র প্রশাসন। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে প্রয়োজনে ওই বয়স্ক ব্যক্তিটির মোবাইলকে সিজ করা হোক, দরকার হলে ফরেন্সিক ল্যাবে পাঠানো হোক। এই ভিডিও সত্যতা কি আছে, ইচ্ছাকৃতভাবে কি অনিচ্ছাকৃতভাবে ভিডিও করেছে না করেছে সেগুলো যেমন তদন্ত। যদি বয়স্ক ব্যক্তির ইচ্ছাকৃতভাবে এই অন্যায়টা করে, অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। সাথে সাথে এটাও বলবো, যেভাবে আইন হাতে তুলে নিয়ে ওই ভদ্রমহিলাটি মারধর করে এবং কুৎসিত ভাষায় আক্রমণ করেছে, এর বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করা দরকার। নাহলে এই প্রবণতা যদি বেড়ে যায়, আইন হাতে তুলে নেওয়া, তাহলে আইন, আদালত, বিচার ব্যবস্থার প্রতি মানুষ ভরসা রাখবে না। কেউ যদি অন্যায় করে তাকে পিটিয়ে হইতে মেরে দেবে। ওই ঘটনাটা মব লিঞ্চিং হয়ে যেতে পারতো ওই পুরুষটি। এই ধরনের ঘটনা আমরা উত্তরপ্রদেশ, রাজস্থানে দেখেছি, যেটা পশ্চিমবাংলা দেখলাম। এটা পশ্চিমবাংলার মাটি নয়। এই যে আপনি বললেন আইন শৃঙ্খলা বিবাদ হতে পারে, এরকম ঘটনাটা ঘটতে পারে, ইতিমধ্যেই ঘটছে। এই ট্রেনে এটা দুটো ঘটলো। আপনারা বারাইপুরে বিন্দাখালীতে দেখলে মসজিদে ঢুকে পেশাব করে দিল, ইমাম সাহেবের বাড়িঘর ভাঙলো। বর্তমানে তো এই সরকারের আমলে যারা সরকারে রয়েছে তারা বলে মুসলিম দরদি এবং কিছু মানুষও বলে মুসলিম দরদি। ঘোড়ার ডিম, সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘুদেরকে শোষণ করা হচ্ছে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় জেলে প্রায় 25,000 মানুষ বন্দী আছে।
তার মধ্যে 23,000 এই 3,000 হচ্ছে ফরেনার্স বিদেশি, 22,000 মতো হচ্ছে পশ্চিমবাংলা বা ভারতবর্ষের নাগরিক। আপনি দেখলে দেখা যাবেন প্রায় 70% মুসলিম সমাজের ছেলে মেয়েরা আছে ওখানে। আর এই 70% এর মধ্যে হেভি অংশ মিথ্যা মামলায় রাজ্য সরকার তাদেরকে জেলে রেখে দিয়েছে। কোথায় দরদি? আমি একটা যেটা দিচ্ছি, যে 8,500 মতো স্কুল বন্ধ হচ্ছে কোথায়? যেখানে মুসলমানরা বেশি থাকে, দলিতরা বেশি থাকে, আদিবাসীরা বেশি থাকে। সব ভালো আছেন? সেই স্কুলগুলো বন্ধ করার চেষ্টা চলছে। স্কুলের টিচার নাই, শুধু নামকা ওয়াস্তে মুসলমানদেরকে ভালোবাসে, কিন্তু দিনের শেষে মুসলমানদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে এই সরকারের আমলে। সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে এবং বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা কবলিত করছে, তাহলে মমতা ব্যানার্জি কি চোখে এক বড় কালো চশমা পরে রয়েছে? সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের প্রধান যিনি আছেন বা তার দল বলেছিল 2021 সালে ভোট দাও আমাকে, বিজেপিকে আমি আটকাবো। বিজেপিকে আটকানো তো দূরের কথা, 77টা উপহার দিয়েছে। তার সাথে সাথে শুভেন্দু অধিবাবু যেভাবে সকাল সন্ধ্যা বিষ উগলাচ্ছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন? আবার উল্টে কি বলছে, সংখ্যালঘুরা যদি রাস্তায় নেমে সামলাতে পারবে তো ও সংখ্যালঘুরা ভোট দেবে, সরকার তৈরি করবেন, মুখ্যমন্ত্রী চেয়ারে বসাবেন, মন্ত্রীদেরকে চেয়ারে বসাবেন। তাদেরকে যখন কেউ অবৈধভাবে আক্রমণ করবে, অনৈতিক ভাষায় গালিগালাজ করবে, আবার তাদেরকে নেমে প্রোটেস্ট করতে হবে। তাহলে সরকারকে রাখার দরকার কি? অন্য কাউকে ভোট দিক। বলছেন ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান বলছেন যে নওশাদ ভয় পেয়েছে, ভাঙড়ে জেতার কোনো রাস্তা নেই, এবারে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে দাঁড়াবেন। সময় কথা বলবে। আমি যার নাম বললেন তাকে আমি চিনি না, সত্যি বলছি। আমার নামে আমাকে আঘাত করে, আইএসএফকে আঘাত করে হয়তো হাইলাইট হওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, থাক। কুম্ভ মেলায় দেখেছি যে মুসলিমদের দোকানগুলো বাধা দেওয়া হয়, আপনাদের কি ফুরফুরা? না ভাই, এসব দাদা হুজুর পীর কামতুল্লাহ শুধুমাত্র একজন, যে ভালো আছে, শুধুমাত্র একজন ধর্মগুরু ছিলেন না, সাথে সাথে তিনি সমাজ সংস্কার ছিলেন, তিনি দক্ষ একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি আমাদেরকে যে সম্প্রীতির পাঠ পড়িয়ে গেছেন, তার বাইরে আমরা যেতে পারবো না। তিনি যে শিক্ষা দিয়ে গেছেন, আমরা শুধু ক্যারি ফরওয়ার্ড করছি, তার বাইরে আমরা যেতে পারবো না। এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নাই। আমাদের এই পবিত্র ফুরফুরা শরীফের মাটিতে ভিন্ন ধর্মের মানুষরা আসেন, ভিন্ন ধর্মের মানুষরা যান, ভিন্ন ধর্মের মানুষরা দোকান করেন। শুধু তাই নয়, এটা আমি বলে রাখি, ফুরফুরা শরীফ ঐতিহ্য হচ্ছে, ফুরফুরা শরীফ প্রচুর বড় এলাকা নিয়ে যত দিন যাচ্ছে জলসা বাড়ছে। এমন ঘটনা আপনারা গিয়ে দেখতে পারেন, আমাদের হিন্দু সমাজের মানুষদের উঠোনে বাইক রাখা থেকে শুরু করে, তাদের উঠোনে তাদের বাড়িতে থাকা থেকে শুরু করে, মুসলমান ভাইয়েরা যারা তীর্থযাত্রীরা আছে, মানে বছর তারা এরকমই প্র্যাকটিস তাদের হয়ে গেছে। যাবো গিয়ে অমুক কাকার বাড়িতে থাকবো, তার বাড়িতে গাড়ি রাখবো, তার বাড়িতে বাইক রাখবো, এই আমাদের ফুরফুরা শরীফের প্র্যাকটিস। এটা আমরা কোনোভাবেই ক্ষুণ্ণ হতে দেবো না। এখানে কোনো সাম্প্রদায়িকতার কোনো স্থান নাই। আপনি বললেন যে ফুরফুরা শরীফে মন্দিরের যে ঘটনাটা ঘটেছে, এটাও কি আসলে একটা হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর চেষ্টা? এরপরে বলো কি বলছেন? বলছিলাম যে আপনি বললেন যে দাদা হুজুর একজন দক্ষ রাজনীতি ছিলেন, তাহলে দক্ষ উত্তরসূরি কেন বেরোলেন না? ব্যাপারটা হচ্ছে, দেখুন, দাদা হুজুর কামতুল্লাহের বিভিন্ন লাইফ স্টাইল, তিনি ধর্ম সংস্কার যেমন করেছিলেন, সমাজ সংস্কার করেছিলেন, সামাজিক বার্তা দিয়েছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং রাজনৈতিকভাবে তিনি বিচক্ষণ ছিলেন। আমরা সেই অর্থে হয়ে উঠতে পারিনি। কাইমুজ্জামান আলা হযরত আব্দুল ভাই সিদ্দিকী, যাকে আমরা বড় হুজুর বলি, দাদা হুজুর পীর কামতুল্লাহের বড় সন্তান, তিনিও কিন্তু তার যদি আপনি জীবন হিস্ট্রি পড়েন, রাজনৈতিকভাবে চরম বিচক্ষণ ছিলেন। তারপরে আমাদের রাজনীতির মঞ্চ থেকে একটু দূরে চলে এসেছিলাম। আমি আবার নতুন করে, আমার বড় ভাইজান আমাকে এগিয়ে দিয়েছেন, আমরা আবার নতুন করে রাজনীতির ময়দানে আমরা এগিয়ে যাচ্ছি। অবশ্যই। ধন্যবাদ। বলো তোমার কি খবর, কি আছে বলো। ওই যে এই যে আপনার হাতে টাকা দিচ্ছে, এগুলো কি অবৈধ? না, অবৈধ কি না? আমি ভাই ভালোবাসা, এই কি বলে, টেবিলের তলাতে টাকা নিয়ে নি, কেমন ক্যামেরা টাকা নিচ্ছে, দিয়ে যাচ্ছে হাতে গুজে। দেখো, তোমার সাথে কথা বলছি, হাতে গুজে দিয়ে চলে যাচ্ছে। দেখুন, এটাতে কারো ঈর্ষা হলে কিছু করার নাই। এটা হচ্ছে অবৈধ নয়, এটা বৈধ পন্থাই অবলম্বন করছি। আর এই টাকার কি করি, বিগত 2 বছর কি করেছি, আর আগামী এই বছর কি করব, পরে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। বিরোধীরা প্রশ্ন তুলছে যে আপনার এত ফ্যান ফলোয়ার্স রয়েছে, তাহলে রাজনীতিতে আসার সব আসছে। ভোট যদি চুরি করে এরা কি করবে? এরা মারপিট করে জান দেবে, এদেরকে জান দিতে বলবো নাকি? আমি সব দিচ্ছি, ভোট সব দিচ্ছি।